চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা রফিউল কাদের রুবেলের কাছে। ভাই আবার ফিরে এলাম আপনার কাছে। শুরুতে একটু জানতে চাইবো যে একজন অভিনেতার জায়গা থেকে আসলে অনেক কাজ করা হয়, বিশেষ করে একজন অভিনেতা যখন পেশাগতভাবে অভিনয়টাকে বেছে নেন তখন খুব নির্বাচন করে কাজ করবার প্রবণতা অনেকটা কমে যায়, কিন্তু আপনার ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনি খুব বেছে কাজ করেন। এটা আসলে কিভাবে সম্ভব হয়? হয়তো এখনো পুরোপুরি পেশাদার হতে পারিনি, যেহেতু থিয়েটার থেকে আসা মানুষ তো হ্যাঁ সময় লাগবে অথবা কখনোই হবে না। এটা কোন একটা ক্যারেক্টার করতে গেলে যদি ওটার মধ্যে করার কিছু নাই থাকে, আমি যদি এটাকে পোর্ট্রেট করতে না পারি, সেটাই ওই কাজটা আসলে করার কোনো মানে হয় না। এই হচ্ছে ভাবনা আর কি, সেই জন্যই একটু কম কাজ করা হয়। বেছে বলবো না, আসলে কম করা হয় এই আর কি। আচ্ছা, আপনি ওটিটি প্ল্যাটফর্মের বেশ কিছু কাজ করেছেন, যেরকম মহানগরের কথা বলি, মাইসেলফ, অ্যালেন স্বপনের কথা বলি, জিম্মির কথা বলি। এই যে এই কাজগুলো যখন এসেছে তখন আসলে কি মনে হয়েছে যে আসলে কোন জায়গাগুলোতে দেখে একটা নির্বাচন প্রক্রিয়া করা, যে হ্যাঁ আমি এই বিষয়গুলো আছে, ডিরেক্টর ভালো বা গল্প ভালো, সাথে ভালো কিছু আর্টিস্ট আছে, কি বিষয়গুলো আসলে দেখেন আপনি? প্রথমত আমি দেখি আমার চরিত্রটা। আচ্ছা, আমার চরিত্রটা ঠিক মূল কাহিনীর সাথে আমার চরিত্রটা কতটুকু জড়িত। তারপরে দেখি যে এটা আমি ডিজাইন করতে পারবো কিনা, ডিজাইন করার মতো অবকাশ আছে কিনা। একদম ফ্ল্যাট হলে তো কিছু করার নাই, আর গল্প অপ্রয়োজনীয় হলেও কিছু করার নাই। আচ্ছা, তারপরে আমি যেটা দেখি যে আসলে সাপোর্টিং ক্যারেক্টার কারা, একটা বিষয় আছে, আর ডিরেক্টরটা একটা বিষয় অবশ্যই। তো সবকিছু মিলিয়ে মানে এই চারটা বিষয়ের উপর আমি নির্ভর করি। গুটি তো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। গুটির যে কাজটা, সেই কাজের অফারটা কিভাবে এসেছিল আপনার কাছে? ওটা আমার প্রথম কাজ ছিল। তো ওনারা আমাকে হয়তো আমি চিটংয়ে কিছু টুকটাক কাজ টাজ করতাম, ওখানে আমার কোনো ক্লিপস দেখেছে, ওনারা আমাকে বলেছিল ভাই এটা আপনি একটু ভিডিও করে পাঠান। তো আমি ওটা ওনাদেরকে ওই ক্যারেক্টারের কিছুটা অংশ দিয়েছিল আমাকে, তা আমি আমার অনুমান মতো করে কিছু ভিডিও ওনাকে পাঠিয়েছি, যেটা প্রায় আমি বেশ কয়েক রকম পুরো পাঠিয়েছিলাম আর কি। তো ডিরেক্টর শঙ্কর দাশগুপ্ত পরে একটা সাক্ষাৎকারে বলেছিল যে, ওনার সাক্ষাৎকারে বলেছিল আগে, যেহেতু আমি সিলেক্ট হওয়ার পরে, উনি বললো যে এই ভদ্রলোক আমার কাছে ওই ক্যারেক্টারটাকে 8-9 এরকম করে প্রেজেন্ট করছে, এতভাবে আমিও ভাবি নাই। আচ্ছা, ওনারা আমাকে সিলেক্ট করলো, তারপর আমি গুটিতে কাজ করলাম। এটা একটা কার্টেল লিডারের ক্যারেক্টার ছিল আর কি। অভিজ্ঞতাটা কেমন ছিল এখানে কাজ করবার? প্রথম কথা হচ্ছে যে আমার কো-আর্টিস্ট তখন নাসিরউদ্দিন খান, বাঁধন, সবকিছু মিলিয়ে তারা বাঘা বাঘা পারফর্মার। আমার কাছে অভিজ্ঞতা বলতে আমার মঞ্চের একটা দীর্ঘ যাত্রা আছে, তো আমার কাছে অভিজ্ঞতা বলতে আমি আসলে নিজের ক্যারেক্টারে থাকি, সামনে কে আছে না আছে। হ্যাঁ, দুই একবার বিভিন্ন কাজে কয়েকজনের সাথে করতে গিয়ে একটু কনফিডেন্স কম, একটু নার্ভাসনেস আসছিল, কিন্তু বেশিরভাগ সময় আসলে, এবং প্রথম কাজে যেহেতু আমি খুব উদ্গ্রীব ছিলাম নিজেকে প্রমাণ করার জন্য, আমি সামনে কে আছে কিছু দেখিনি। আমার অভিজ্ঞতা হচ্ছে আমি আমার রোলটার ভিতরে ঢুকতে পারছি। আমি একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রকে দেখব, ব্যক্তি মানুষ কাউকে দেখছি না আসলে, এটাই মানে। আর ওটা হচ্ছে যে আমি বলতে যেটা চরিত্রটা নিয়েই আমি আমার প্লেটা করতেছি, আমি অভিনয়টা করতেছি, সামনে কে আছে না আছে আমি ভাবছি না, আমি আমার চরিত্রের ভিতরে ছিলাম। এবং এইটা যদি কোনো ক্যারেক্টার ধরা যায় না, মানে কাজ করে খুব মজা, এবং কাজটাও ভালো হয় মনে হয় আর কি। আমরা অধিকাংশ সময় তো আসলে চরিত্রে ঢুকতে পারি না। হ্যাঁ, ঢুকতে পারলে হয়তো সেটা অল্প সময়ের জন্য ঢুকতে পারি, আবার সেটা বের হয়ে যায়। হ্যাঁ, আমি আপনার একটু ছোটবেলার গল্প শুনতে চাই, যে আপনার চিটংয়ে যেহেতু বেড়ে ওঠা, চিটংয়ের পরিবেশটাই না কেমন, মানে আবহটাই এরকম থাকে যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল মনে হয় সব সময় একটা ছায়া দিয়ে রাখে। তো সেই ছোটবেলা থেকে নাটকের সাথে আপনার সম্পৃক্ততা বা সেখানে আপনার ভালো লাগা তৈরি হওয়া, এই ঘটনাটা কিভাবে ঘটলো? কাউকে দেখে কখনো অনুপ্রাণিত হয়েছেন কিনা? আমি আসলে কাউকে দেখে অনুপ্রাণিত হই নাই। আমার ছোটবেলায় মানে কালচারাল অ্যাক্টিভিস্ট কোনো রিলেটিভও আমার সামনে ছিল না মডেল হিসেবে। আমি কলেজে উঠে আমার কিছু বন্ধুদের সাথে কথা বলতে বলতে, আড্ডা দিতে দিতে, তাদের মুখে নাটকের কথা শুনতে শুনতে আমার একটা আগ্রহ হলো। আমি ওদের সাথে কাজ করতে গেলাম। একটা কাজ করার পরে দেখলাম যে না, তারা আমাকে পরবর্তী রোডের জন্য জোর করতেছে, পরবর্তী একটা কাজ করার জন্য জোর করতেছে। তো বুঝলাম না, মনে হয় যাচ্ছে আমাকে দিয়ে, হচ্ছে আমাকে দিয়ে, এই জড়ায় গেলাম। পরে যখন থিয়েটারে গিয়ে, থিয়েটার একটা মূল কনসেপ্ট যেটা আছে, যে দায়ের জায়গাটুকু, ওটা আমার খুব ভালো লেগে যায়। আচ্ছা, আমার আর ছাড়া হয় নাই।
আমি কাজ করে গেছি। মানে তখন কি ফ্যামিলি থেকে সাপোর্টটা পাচ্ছিলেন আপনি যে নাটক করছেন বা নাটকের দলে যুক্ত হলেন? থিয়েটারের কোনো লোক তো আসলে যদি তাদের পরিবারটা এরকম না হয়, এটা একটা অর্থমুখী কোনো জায়গা না। এটা আপনাকে জীবনে ভবিষ্যৎ নির্মাণের জন্য কোনো রকম একটা নিশ্চয়তা দিবে না। আর চট্টগ্রামের মতো শহরে এটা তো কোনোভাবেই একটা ফ্যামিলি মেনে নেওয়া সম্ভব না। ফ্যামিলি মানে এটা কোনো ভবিষ্যৎ নির্মাণ করার জায়গাও না। তো কোনো ফ্যামিলি মানে না। আমার ফ্যামিলি যথারীতি এটা করছে। এমন হয়েছে যে আমি রিহার্সাল করে আসছি, রাতে ভাত খেতে গেছি, আমার আম্মা লুকাই আমার জন্য ফ্রিজে ভাত রাখছে। পর আব্বা টের পাইছে আর ওইটা ফ্রিজটাও তালা মেরে রাখছিল, না খেয়ে থাকছি। সেই আব্বাই আবার আমার যখন আমার লেখা নাটক যখন হচ্ছে মঞ্চের মধ্যে পেপারে পত্রিকা লেখালেখি হচ্ছে, আব্বা সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই পত্রিকাটা পড়তেছে, না থাকলে কিনে আনতেছে। আচ্ছা, এটাও দেখেছি আমি। এটাই মনে হয় প্রাপ্তি সবচেয়ে বড়। হ্যাঁ, আমরা তো আসলে মঞ্চের কাজ করার পর দর্শকদের রিঅ্যাকশন, তারপরে এই যে মনে হয় না এটা মানুষকে উজ্জীবিত করার একটা ব্যাপার দায়ের জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো আসলে ছোট ছোট করে যখন পূরণ হয় তখন মনে হয় সেখানে একটা সফলতা কাজ করে। আপনি তির্যকে পরবর্তীতে এসে যুক্ত হন, সেইখানে কোনো প্রোডাকশনের সাথে কি আপনি ইনভলভ ছিলেন? হ্যাঁ, আমি তো অনেকগুলো প্রোডাকশনের সাথে ইনভলভ ছিলাম, বেশ অনেকগুলো। এই কি জানি সত্যান্ধ, তারপরে রোমিও জুলিয়েট, লজ্জা, আচ্ছা, তারপরে বেশ অনেকগুলো প্রোডাকশনের সাথে আমি টানা কাজ করেছি প্রায় 2010 পর্যন্ত। আচ্ছা, তারপর এবং তার মধ্যে আপনার কিছু নাটক লেখাও হয়েছে। হ্যাঁ, এই যে সত্যান্ত বললাম, লজ্জা বললাম, এগুলো আমার লেখা। তির্যক তো অনেক পুরনো দল, হ্যাঁ, ওখানে রবিউল আলমের মতো নাট্যকার আছেন, তারপর ওরা আমার লেখা। কখনো নির্দেশনা দেবার অভিজ্ঞতা হয়েছে? না, আমার নির্দেশনা দেওয়ার সৌভাগ্য হয়নি আসলে, কখনো হয়নি। মানুষ যখন একদম ফ্রন্ট লাইনে এসে কাজ করে খুব কম বয়সে আসে, কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো সেই বয়স সীমাটা ছাড়িয়ে তারপরে আপনি এখানে এসেছেন কাজ করতে। সেটা নিয়ে কখনো কি আক্ষেপ হয় কিনা যে আরেকটু আগে আসলে মনে হয় ভালো হতো? হ্যাঁ, আক্ষেপ তো থাকেই। এটা আপনি ভিজুয়াল অ্যাক্টিং এর কথা বলছেন, তো এই জায়গাটা আক্ষেপ থাকে না, কারণ ভিজুয়াল অ্যাক্টিং এ তো আপনার যে বয়স, যে লুক, ওই অনুযায়ী ক্যারেক্টারটা দিবে। মঞ্চে কিন্তু এটা না, আপনি গুড আর্টিস্ট, আপনাকে রাজা বানাবে, ফকির বানাবে, ইয়াং বানাবে, কিন্তু ভিজুয়ালি তো এটা করে না। তো এই যে আক্ষেপ থাকে না। আমারও তো কিছু ক্যারেক্টার আছে যারা খুবই তেজদীপ্ত, যৌবনদীপ্ত, ইয়াং, পৃথিবীকে নতুন দেখছে, নতুন আনন্দ, নতুন সংগ্রাম। এই ভাবনার ক্যারেক্টারগুলো তো আমাকে দিয়ে করাবে না আসলে। আক্ষেপ আছে না, আছে তো, একটু তো কষ্টের জায়গা থাকে। হ্যাঁ, এটা তো কষ্টই তো আসলে। আমি তো এই এজ থেকে যতটুকু নামা যায় বা করা যায় এটাই আমি করছি, কিন্তু এর আগের এজগুলা, সেই এজগুলার সংগ্রামের কোনো ক্যারেক্টার তো আমি করতে পারবো না আসলে। যদি কখনো কেউ চায় অন্যরকম ভাবে এবং মেকআপের আতিশয্য দিয়ে যদি আমাকে কিছু একটা লুকটুক চেঞ্জ করতে চায় তখন হবে। ইন জেনারেল আমি এটা পাবো না, এই কষ্ট তো আছে। আপনি একটা দীর্ঘ সময় চাকরিতে ছিলেন এবং সেই চাকরি সমস্ত কিছু ছেড়ে তারপর অভিনয় আসলেন। কি আত্মিক ক্ষুধাটা কাজ করলো ভেতরে? জানি না আসলে আমার ভেতরে কি ভূত ছিল। আমি আসলে জীবিকার কারণে থিয়েটার ছেড়ে যখন প্রায় 14 বছর একটা কর্কশ পেশার মধ্যে ছিলাম, তো মার্চেন্ডাইজিং করতে করতে এক পর্যায়ে মনে হলো যে আমি আমার আত্মা থেকে অনেক দূরে চলে গেছি। আর আত্মার সাথে জীবিকার যোগ কীভাবে হবে? এর মধ্যে করোনা গেল, একটা সাইকোলজিক্যাল চেঞ্জ আসলো। পরে মনে হলো কদিন আর বাঁচবো, একটা রিস্ক নিয়েই ফেলি। তো এর মধ্যে অবশ্য আমার পাশের কয়েকজন, আমার দলেরই কয়েকজন যারা নিয়মিত কাজ করছে, নাসিরুদ্দিন খান, ইমতিয়াজ বর্ষণ, ওরাও যখন আছে, সব কিছু মিলিয়ে ওরাও যখন বলল, তখন চলে আসছি আসলে। আর কিছু দেখিনি। আমার ঘর সংসার সবকিছু মানে স্বাভাবিক জীবনযাপন যেটা করতে হয় আর কি, এটা ফেলে আমি চলে আসছি। 9টা 5টার যে ডিউটি, 9টা 5টা তো নাই এখন আসলে। কি মনে হয় আজকে এখন এই সময়ে এসে কি মনে হয় ওটা ভালো ছিল না এটা ভালো? আমি তো এখন আমার আত্মার সাথে আছি আসলে। আমি তো অবশ্যই আনন্দে আছি। আমার দুঃস্বপ্ন হবে যদি আমি কখনো আমাকে আবার জবে যেতে হয়। মাইসেলফ অ্যালেন স্বপন, এখানে যে চরিত্র সেটা বেশ দর্শক নন্দিত হয়েছে এবং সেখানকার যে ডায়লগগুলো সেগুলো মানুষ মনে রেখেছে। মানে যখন কাজটি করছিল তখন কি মনে হচ্ছিল যে এতটা প্রভাব বিস্তার করতে পারবে এই চরিত্রটি? আসলে যেহেতু চিটাগংয়ের একটা চরিত্র, তো আমার চেনা জানার ভিতরে আমার কাছে কেন যেন একটা বিশ্বাস ছিল, হয়তো এটা দাঁড় করাতে পারবো। আমাকে শিহাব শাহিন ভাই যখন বললো যে তুমি চরিত্রটা নিয়ে
কি ডিজাইন করছো বলো আমাকে। আমি বললাম ভাইয়া এই লোক সারা জীবন মারামারি কাটাকাটি মাদক চোরাচালান করে 400 কোটি টাকা জমাইছে, 400 কোটি টাকা একজন নিয়ে চলে গেছে, ওর কি ডিজাইন, ও তো পাগল। পাগলের কোনো ডিজাইন নেই আসলে, বাঁধনহারা, একদম সর্বহারা। কাকে মারতেছে, কি বলতেছে কিছু নিজেও জানে না। তা আমি ওইটাই করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তো আপনার ক্যারেক্টার ডিজাইনের সাথে কি শিহাব শাহিনের যে ক্যারেক্টার ডিজাইন সেটা কি মিলেছিল না? হ্যাঁ মিলেছে বলে তো উনি নিয়েছে অবশ্যই। এটা তো ডিরেক্টরস মিডিয়া আসলে। উনি দেখলেন যে হ্যাঁ না মনে হয় আমার কথাগুলো ভালো লাগছে, আমি বুঝলাম যেটা, উনি আর কোনো কথা বলে নাই। তারপরে প্রথম 2-4টা শট দেওয়ার পর উনি বুঝলো যে না আমি রাইট ট্র্যাক, উনি আমাকে আর কিছু বলেনি। কয়েকটা ডায়লগ শুনি আমরা। অ্যালান চবনের একটা ডায়লগ তো খুবই জনপ্রিয়, মানে আমার টাকাটা কোথায়। সবিনে আটে করে আটে 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 করে আটে 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 করে আটে আটে করে আটে আটে হসো না। এটা হচ্ছে একটা, এই ডায়লগটা খুবই জনপ্রিয় ছিল আর কি। আমার টাকা কোথায়, এটা চিটাগাং ভাষায় বলে আটে করে। আচ্ছা, এটাই। সামনের দিনগুলো নিয়ে কোনো চিন্তা আছে কি, বা কোনো পরিকল্পনা, মানে কাজে ফিরে আসা এবং পুরো উদ্যমে নিজেকে আবার অভিনয়ের কাছে সঁপে দেওয়া, এই যে একটা যাত্রা, মানে কি ভাবনা কাজ করছে এখন? আমি তো অভিনয় করছি, শুরু করেছি, আমি রিসেন্ট কিছু কাজও করেছি এবং আমার অন্য কোনো ভাবনা নাই। বললাম না কি একটা ভূত আমার মধ্যে ঢুকেছে, যে জন্য আমি মাঝ বয়সে এসে আমার ঘর বাড়ি সংসার সবকিছু ছেড়ে এসে আমি ঢাকায় চলে আসছি। হ্যাঁ, তো যেই বয়সে মানুষ স্থিতু হয় সেই বয়সে আমি রিস্ক নিতে গেছি। আমার সামনে একটা আইডল ছিল অবশ্য, নাসির ভাই, আমার গুরুজন। তো এখন আমি আসলে এটা ছাড়া অন্য কিছু করতে পারবো না। আমি বুঝে গেছি যে এই যে এত কিছু গেল, ঝড়ঝাপটা, বাস্তবতার ব্যাপার, মেয়ের ব্যাপার, সবকিছু, তারপর আমি যখন অভিনয়ে আছি আমার মনে হয় আমি আর অন্য কিছু করতে পারবো না। শান্তি আছে বা একটা তৃপ্তি আছে নিজের কাছে, বা এটাই আসলে আমার মানে আত্মার জায়গা। আমি এটার বাইরে যাইতে পারবো না, নিজের বাইরে তো কেউ যাইতে পারে না আসলে। নতুন কাজগুলো সম্পর্কে একটু জানি, নতুন আর কি কি কাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন বা ইতিমধ্যে হয়েছে? একটা সিনেমা আছে বিশ্বাস করেন ভাই, রাইসুল ইসলাম অনিকের পরিচালনায়, এটা আগামী মাসেই হলে রিলিজ হবে। এখন এরপরে আরেকটা কাজ যেটা চলছে সেটা আগামী ঈদের জন্য। এই দুইটা কাজ রানিং আছে। সিনেমা কি চলচ্চিত্র নাকি? এটাও চলচ্চিত্র। আচ্ছা। আর দুই একটা কাজ যেগুলো আমি বেশ কয়েকটা সিনেমার কাজ আমার হাতে আছে, এগুলো শুরু হয়নি। শুরু না হওয়া পর্যন্ত একটা আনসার্টেনিটি থাকে, এটা বলা যায় না আর কি। আর একটা ওয়েব সিরিজের কাজ করেছি, এটাও এই মাসে রিলিজ হবে। এরপরে আরেকটা কাজ যেটা আমি শুরু করব সেটা হয়তো বা ডিসেম্বরে রিলিজ হবে। এর মধ্যে যেটা হচ্ছে কিছু বিজ্ঞাপনের কাজ চলছে, সবকিছু মিলিয়ে। ফিকশন আমি খুব কম করি আসলে। মাসুদ হাসান উজ্জ্বল ভাইয়ের সাথে চুপ কথা করলেন ফিকশন, সাধারণত ফিকশন আপনি খুব একটা করেন না, তো সেটা কি উজ্জ্বল ভাইয়ের জন্য রাজি হয়েছেন? অবশ্যই। উজ্জ্বল ভাই একটা ফিকশন বানাবে, হ্যাঁ, মানে ওইটাতে না করার সাহস, না বলার সাহসই নেই না, আমার তো নাই। তারপরে আমি অনেকক্ষণ ওনার সাথে যুদ্ধ করছি, ভাই আমাকে কেন। উনি আমাকে পরে ওনার ক্যারেক্টারের লজিকটা আমাকে বুঝাই বললো। পরে বললাম ভাই আমি আসলে বোঝার জন্য বলি নাই, অন্য জায়গায় চরিত্র বাছি, আপনার কাছে বাছাবাছির কিছু নাই, যা দিবেন তাই সই। ক্যারেক্টারটা খুব মজার ছিল, একটা কুমিরের খামারি, ভালোই এনজয় করেছি। তো ফিকশনে কি আপনাকে পাওয়া যাবে নাকি চলচ্চিত্র এবং ওটিটির মধ্যেই আপনি থাকতে চান? সবখানেই পাওয়া যাবে, চরিত্রটা ম্যাটার করছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার আগামী দিনগুলোর জন্য। জীবনটা যেন সহজ হয়, সুন্দর হয়, সেটাই প্রত্যাশা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, বাংলা ভিশনের দর্শকদেরকেও সকলকে ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরতম, CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। রোমান লেখক পুবলিলিয়াস সাইরাসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পরিপক্কতায় উৎকর্ষ যোগ করতে অনেক সময় লাগে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।